আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা। আমরা আজকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন 2024 এটার গাইডলাইন সেশন এবং ওরিয়েন্টেশন ক্লাস দুইটা একসঙ্গে হচ্ছে। গাইডলাইন সেশন মানে গাইডলাইন সেশন বলতে হচ্ছে রোড ম্যাপটা কেমন হওয়া উচিত, সামনে কিভাবে আগানো উচিত, আর আমাদের বর্তমান প্রেক্ষাপটে অ্যাডমিশন কবে হতে পারে, আমি অ্যাডমিশনের জন্য কিভাবে পড়বো, সেই জিনিসগুলো আসলে আলোচনা হবে এখানে। আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে পড়ানো কিছুটা সুবিধাজনক সুবিধাজনক এই সেন্সে, কারণ এইটা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট নিজের চয়েস থাকে। আমি হয়তো সবাই আমার সঙ্গে একমত হবে, বাংলাদেশে মেডিকেল যখন হচ্ছে স্টুডেন্টরা মেডিকেল কোচিং করে তখন ওখানে অনেকেই দেখা যায় যে ছেলেটার ইচ্ছা মেডিকেল না, কিন্তু ফ্যামিলি জোর করে পাঠাইছে। এইটা আবার ফ্যামিলি জোর করে পাঠায় না। ইঞ্জিনিয়ারিং এর এই টার্গেটটা স্টুডেন্টরা নিজেরা চুজ করে, এই জন্য ভালো। কোনো একটা জিনিস কেউ নিজে করতে চাচ্ছে তাকে দিয়ে সেই কাজটা করানো সহজ, কিন্তু কোনো একটা জিনিস কেউ নিজে করতে চাচ্ছে না, তাকে ফ্যামিলি চাই, তো সেই কাজটা করানো কঠিন। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইঞ্জিনিয়ারিংটা একটা স্টুডেন্ট নিজে চুজ করে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় মেডিকেলটা স্টুডেন্টরা নিজে চুজ করে না, তাকে ফ্যামিলি থেকে চুজ করায়। অনেকে নিজের পছন্দ আছে, এটা তো অবশ্যই থাকবেই। এখন আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন 2024, ইঞ্জিনিয়ারিং বললেই হইতেছে আমাদের প্রথম মাথায় আসে ভাইয়া রিকোয়ারমেন্ট কি হবে। মানে বুয়েট বলি সিকিউরিয়েট বলি, প্রিভিয়াস ইয়ারের রিকোয়ারমেন্ট গুলো কেমন ছিল, আমাদের কেমন হতে পারে, আমি সেটা তোমাদেরকে একটা হালকা আইডিয়া দেই। সো প্রথমত আমি একটু বুয়েট নিয়ে আইডিয়া দিব যে বুয়েটের রিকোয়ারমেন্ট কি হতে পারে। কারণ ইঞ্জিনিয়ারিং টার্গেটের ম্যাক্সিমাম স্টুডেন্টদের টার্গেট তো বুয়েট থাকে, তবে সবাইকে বলবো ইঞ্জিনিয়ারিং মানে বুয়েট না। বুয়েটে পড়ে যা করা যায় সিকিউরিটি পড়ে তাই করা যায়, বুয়েটে পড়ে যেখানে যাওয়া যায় সিকিউরিটি পড়ে সেখানে যাওয়া যায়। শুধু বুয়েট ঢাকায়, ওইগুলো ঢাকার বাইরের শহরে বুয়েটে পড়লে টিউশনি একটু বেশি পাওয়া যায়। ওইখানে টিউশনি বুয়েটের মতো এত বেশি পাওয়া যায় না, কিন্তু সেখানেও পাওয়া যায়। এবং আমি অনেক স্টুডেন্টকে দেখছি বুয়েটে পড়ে গোল্লায় গেছে, কিন্তু সিকিউরিটি পড়ে অনেক ভালো করছে। সো ইঞ্জিনিয়ারিং মানে কিন্তু বুয়েট না, ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে বুয়েট, সিকিউরিয়েট, বুটেক্স, আইইউটি, এমআইএসটি, যা যা বলো সবই আর কি। এই যে এটাকে তুমি যদি অবভিয়াস ধরে নাও, তখন সিট তো ভাই মাত্র 1300। এটা যদি না হয় মানুষ হতাশ হয়ে যায়। কিন্তু আবারও বলতেছি, সিকিউরিটি পড়ে তুমি এমন জায়গায় যেতে পারো যেটা অনেক বুয়েটিনের ড্রিম, এটা নিয়ে এত বেশি চিন্তা করার কোনো কারণ নেই। ভালো লাগা খারাপ লাগা সেটা ভিন্ন ইস্যু। আমার কোন একটা পার্টিকুলার জিনিসকে ভালো লাগতেই পারে, দ্যাটস ওয়ান ম্যানস অপিনিয়ন। তোমার একজনের আলাদা পছন্দ, বাট ক্যারিয়ার চিন্তা করলে তেমন একটা আহামরি তফাৎ নাই। এখন আসি ভর্তি যোগ্যতা 2020 সালে। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আমরা 2024 সাল, 20 সালের ভর্তি যোগ্যতা কেন নিয়ে আসছি। So, আমি তোমার উপরে এই দায়িত্বটা দিলাম, তুমি চিন্তা করো যে ভাইয়া তুমি 24 ব্যাচ হইলো কেন 20 ব্যাচের রিকোয়ারমেন্ট আমি এখানে রেখে দিছি। কারণ আছে। তো কারণটা হচ্ছে, যদি তোমাদের এইচএসসি পরীক্ষা না হয় শেষ পর্যন্ত, আর যদি তোমাদের রোড ম্যাপ না করে, মানে সাবজেক্ট ম্যাপিং না করে, নাও করতে পারে, এটা আসলে কেউ জানে না এখনো, পরে বলতেছে এগুলো নিয়ে, তখন তোমাদের 20 ব্যাচের মতো একেবারে অটো পাস দিয়ে দিবে। তাহলে 20 ব্যাচের মতোই হয়তো রিকোয়ারমেন্ট হবে, তার জন্য হচ্ছে 20 ব্যাচের রিকোয়ারমেন্টটা এখানে রাখা। 20 ব্যাচে ছিল হইতেছে তোমাকে এসএসসি পরীক্ষায় জিপিএ 4 পেতে হবে, আলাদা করে কোনো সাবজেক্টে 4 পেতে হবে না। তুমি যদি ওভারঅল ধরো কোন তুমি ম্যাথে এ মাইনাস পাইছো, কোনো সমস্যা নাই। সো আলাদা করে কোনো কোনো ইয়া নাই, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্ট তোমার থাকতে হবে আর কি। ম্যাথ মানে জেনারেল ম্যাথ। এইখানে আবার আমরা অনেকে হচ্ছে একটুখানি কনফিউজড হই, ভাই আমার তো হায়ার ম্যাথ ছিল না, আমি কি বুয়েটে পরীক্ষা দিতে পারবো? কোনো সমস্যা নাই। সো মোট তোমাকে জিপিএ 5 এর মধ্যে 4 পেতে হবে। আলাদা কোনো রিকোয়ারমেন্ট নাই যে এটাতে অত পাইতে হবে ওটাতে দমক পাইতে হবে, এরকম কিছু নাই। আর এরপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাকে জিপিএ 5 এর বদলে, মানে 5 এ, এটা হচ্ছে 2020 হবে আর কি, 5 এর স্কেলে 5 পাইতে হবে। সোজা কথা বলি, ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে ম্যাথ, এই তিনটাতে মোট কত? এই তিনটাতে হচ্ছে সম্ভবত হচ্ছে 270 পাইতে হবে। মানে দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মোট কত হয়? 300 হয় না? এখন মোট 300 মানে হচ্ছে তোমার 100 করে হিসাব করা হয়েছে। নর্মালি তো আমরা 200 করে হিসাব করি, বাট ওটা তখন 100 করে হিসাব করছিল, একই তো কথা। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মোট তো 300, এই 300-র মধ্যে পাইতে হবে তোমাকে হচ্ছে 270। ওকে। সো যদি 20 ব্যাচের কথা বলি, তাহলে এসএসসি পরীক্ষায় 4 পাইলেই হচ্ছে, আলাদা কোনো রিকোয়ারমেন্ট নাই। আমার একটা ভুল ধারণা ছিল আগে, আমি মনে করতাম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে আলাদা করেও 4 পাইতে হয়, ওরকম কিছু নাই। কারো যদি কোনোটাতে এ মাইনাস থাকে কোনো প্যারা ছিল না। আর এইখানে মোট 300-র মধ্যে 270 পাইতে হইতো। সো 300-এর মধ্যে 270 মানে অনেক নাম্বার। ঠিক আছে। এবার এসে আমাদের লেটেস্ট যেটা 23 এসএসসি পরীক্ষায় 4 পাইতে হইতো, মানে যারা 21-এ হচ্ছে এসএসসি পরীক্ষা দিছে তাদের জিপিএ 4 পাওয়া লাগবে 5-এর মধ্যে।
এইচএসসি পরীক্ষায় পাওয়া লাগবে হইতেছে 5, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে আলাদা করে পাস করে মোট পাইতে হবে হচ্ছে 15। এখন 23-এর ক্ষেত্রে যেটা হইছে, আবার অনেকে 22-এর সাথে তুলনা করে। একটু বলে দেই 22 ব্যাচ এবং 23 ব্যাচের মধ্যে পার্থক্য আছে। 22 ব্যাচ যখন এইচএসসি পরীক্ষা দিছে তখন ওই যে তোমরা তোমাদের মধ্যে কেউ কি এরকম শুনছো, অনেকেই শুনছো যে ভাইয়া ওই যে ম্যাথে পাইতে হবে হইতেছে 172 200-র মধ্যে, ফিজিক্সের কেমিস্ট্রিতে আমাদেরকে 400-র মধ্যে পাইতে হবে 262 বা 270। যারা এইগুলো শুনছো সেগুলো এখন আর ভ্যালিড না। কেন ভ্যালিড না? 2022 সালে যারা এইচএসসি পরীক্ষা দিছে ওরা এমসিকিউ আনসার করছে 15টা 25টা থেকে, মানে এমসিকিউ তো ওদের অপশন ছিল, বুঝছো? আমি 22 ব্যাচের কথা বলছি। তারপরে ওরা সিকিউ আনসার করছে 3টা, কয়টা থেকে? 8টা থেকে। এখন ভাই এমসিকিউ যদি 15টা আনসার করতে হয় আর সিকিউ যদি 3টা আনসার করতে হয়, এইখানে সবাই ভুরি ভুরি নাম্বার পাবে, সেটা খুবই স্বাভাবিক। এবং ওই 22 ব্যাচ বা 21 ব্যাচ ওদের থেকে সবার মনে একটা ধারণা চলে আসছে যে ম্যাথে পাওয়া লাগবে 93%, ফিজিক্স কেমিস্ট্রিতে পাওয়া লাগবে 93%। না, এগুলো এখন আর ভ্যালিড না। ওগুলো 22-21-এর জন্য শেষ, ওই যুগ শেষ। 23-এ কি হইলো দেখো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তুমি যদি পাস করে পাও, মানে জিপিএ 5 পাও, আর মোট যদি জিপিএ 5 হয়, তুমি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারছো। এবং তুমি কি জানো যে 23 ব্যাচে কত হইলে পরীক্ষা দিতে পারছে? আমি এরকমও দেখছি কারো যদি হচ্ছে 80.6 ছিল একজনের, মানে পিসিএম এ এত পার্সেন্ট নাম্বার থাকলেও সে বুয়েটে পরীক্ষা দিতে 81.6, এর কমও থাকতে পারে, আমি এই পর্যন্ত পাইছি। মানে স্টুডেন্টদেরকে মাঝে মধ্যে জিজ্ঞেস করি, তাই তোমার কত ছিল, তুমি ভর্তি পরীক্ষা দিতে পারছো? এটা ছিল হচ্ছে 23 ব্যাচে। তাহলে যাদের মধ্যে 93 একটা জিনিস তোমাদেরকে ভাইরা ঢুকাই দিছে বা স্যাররা ঢুকাই দিছে, ওইটা কিন্তু ভ্যালিড না। ওইটা 22 পর্যন্ত ছিল। 23-এ এসে রিকোয়ারমেন্টটা অনেক কমে গেছে। 81% নাম্বার পেয়েও বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারছে। আর এই 20 ব্যাচে আসলে কোনো নাম্বার টাম্বার চাই নাই, মানে কি বলে কোনো জিপিএ 5 চাই নাই, 300-র মধ্যে 270। এবার সবাইকে একটু বলে দেই বুয়েটে ভর্তি পরীক্ষা কিভাবে হবে, আর একটু এটা বলে দেই যে তোমাদের মোট পরীক্ষা দিবে হইতেছে 20,000। সো 20,000-এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা দেয় হচ্ছে 12,000। সো 12,000-এর মধ্যে মেধার ভিত্তিতে 1 থেকে 20,000তম সকল আবেদনকারীর প্রিলিতে পরীক্ষা হচ্ছে 20,000 পরীক্ষা দিতে পারবে। আর প্রিলির জন্য প্রতি শিফটে 3,000 করে মোট 6,000 স্টুডেন্ট রিটেন পরীক্ষা দিতে পারবে। মানে 20,000 দিচ্ছে হচ্ছে প্রিলি পরীক্ষা, তারপরে 2টা শিফটে পরীক্ষা হয়। সো প্রথম শিফটে 3,000, তারপরের শিফটে 3,000, মানে প্রথম শিফটে 10,000 পরীক্ষা দেয়, সেখান থেকে রাখবে 3,000। দ্বিতীয় শিফটে 10,000 পরীক্ষা দেয়, সেখান থেকে রাখবে 3,000। এই মোট 6,000 হচ্ছে আমাদের রিটেন পরীক্ষা দিবে, তারপরে নাম্বার হবে। প্রিলিমিনারি নাম্বার রিটেনে অ্যাড হয় না। প্রিলিমিনারি পরীক্ষাটা নেওয়া হয় শুধু পার্সোনালি, মানে কি বলে, স্টুডেন্ট এলিমিনেট করার জন্য। কারণ রিটেন খাতা দেখতে তো সময় লাগে, স্যারদের কষ্ট হয়, প্রিলি খাতা দেখতে তো ওই মেশিনে দেখা যায়। সো বাদ দেওয়ার জন্য আসলে প্রিলিমিনারি পরীক্ষাটা নিতে হয়। এখন অনেকে মনে করতে পারো ভাইয়া এমন যদি হয় সকালের শিফটে সব ভালো স্টুডেন্ট পড়ে গেছে, তাহলে তো আমি বেশি কম্পিটিশনের মধ্যে পড়ে গেলাম, বা সকালের শিফটে কঠিন প্রশ্ন হয়েছে। সকালের শিফটে কঠিন প্রশ্ন হলে তোমার কোনো সমস্যা নেই, কারণ কি ভাই তুমি তো ওই কঠিন প্রশ্নে যারা পরীক্ষা দিবে তাদের সাথেই তোমার কম্পিটিশন। বিকালে সহজ প্রশ্ন হয়েছে, তোমার তো কোনো ইস্যু না, কারণ ওদের কম্পিটিশন আলাদা, তোমার কম্পিটিশন আলাদা। কিন্তু এইটা সত্যি, হ্যাঁ সকালের শিফটে যদি সব ভালো ছাত্ররা পরীক্ষা দেয় তাহলে তোমার একটু চ্যালেঞ্জিং। বাট দেখো ভাই, দুনিয়া কখনো 100% ফেয়ার না। সো এমন হতে পারে যে তুমি সকালের শিফটে পড়ছো, সেখানে সব ভালো স্টুডেন্টরা পড়ছে, এটা হতে পারে, এমন আহামরি কিছু না। আর যদি বলি প্রিলিমিনারিতে নর্মালি দেখা যায় কেউ যদি 55% নাম্বার পায়, 100-র মধ্যে যদি 55 পায়, তাহলে সে রিটেনে টিকে, এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়। আর প্রিলিতে হচ্ছে তোমার নাম্বার হ্যাঁ দেওয়া আছে এমসিকিউতে, মানে প্রিলিমিনারি পরীক্ষায় ফিজিক্স 33, কেমিস্ট্রি 33, ম্যাথে 34, সবগুলো এমসিকিউ পরীক্ষা থেকে 100। চেষ্টা করবা 100-এর মধ্যে 60 রাখা। যদি 100-এর মধ্যে 60 রাখো, যে কোনো প্রশ্নে, যত সহজ প্রশ্ন হোক না কেন, বুয়েটে তুমি প্রিলিমিনারিতে টিকে গেছো। রিটেন হচ্ছে 13টা থাকে ফিজিক্সের প্রশ্ন, 13টা থাকে কেমিস্ট্রির প্রশ্ন, আর 14টা থাকে ম্যাথের প্রশ্ন। মোট নাম্বার থাকে 400। এখন ভাইয়া 400-এর মধ্যে কত পাইলে কেউ চান্স পাবে? 400-এর মধ্যে তুমি যদি 220 পাও, তুমি বুয়েটে চান্স পাবা। যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, এটা বলা খুব কঠিন, তারপর আমি জানি তোমরা এরকম একটা নাম্বার শুনতে চাও আমাদের মুখ থেকে। আমরা নর্মালি এটা বলে এড়াই যাই যে আরে এটা তো এক এক বছর এক এক রকমের হয়, ডিপেন্ড করে প্রশ্ন কেমন হয়েছে, এটার উপরে তো ডিপেন্ড করে। সো 400-এর মধ্যে 220 পাইলে, বা তোমাদের এবার আরো কম হবে কারণ তোমাদের বেসিক দুর্বল, 210 বা 200 পাইলেও হয়তো তুমি বুয়েটে চান্স পাবা। মানে ধরো
তোমার র্যাঙ্ক হচ্ছে 1000 বা 1100 এরকম। আর সবার মধ্যে তো একটা সিএসসি ট্রিপল এর মধ্যে প্রবণতা থাকে। তো আমি বলবো কেউ যদি হইতেছে 280 পাও, তাহলে সে বুয়েটের র্যাঙ্কিং এ 400-র মধ্যে থাকবা, এবং এই 400-র মধ্যে থাকলে তুমি বুয়েটের যে কোনো সাবজেক্ট পাবা। 400 না, 350 মধ্যে মনে হয় যে কোনো সাবজেক্ট পাওয়া যায়। তাহলে এটা ছিল বুয়েটের কাহিনী। এবার আসে একটু সিকিউরিটির কাহিনী। সিকিউরিটিতে আমাদের মোট সিট অনেকগুলা, দেখো চুয়েটে হচ্ছে 920, কুয়েটে হচ্ছে 1060, আর রুয়েটে হচ্ছে 1230। এখানে আবার স্টুডেন্ট একটা প্রশ্ন করে যে ভাইয়া এর মধ্যে কোনটা ভালো। এই প্রশ্ন অনেকের আছে আমি জানি। এখন এটা আসলে এর মধ্যে ভালো খারাপ বলে কিছু নাই, সবই ভালো। তাহলে ভাই এগুলো আমি কিভাবে চুজ করব? আমি বলবো তোমার বাসা থেকে যেখানে যাতায়াত সুবিধাজনক তুমি সেখানেই ভর্তি হও। এটা হচ্ছে আমার পরামর্শ থাকবে। মানে তোমার বাসা যদি খুলনা হয়, তোমার কোনো দরকার নেই রুয়েটে ভর্তি হওয়া। বা তোমার বাসা ধরো হচ্ছে চট্টগ্রাম, তো অনেকে বলে যে কুয়েট নাকি ভালো, এই সেই অনেকে বলে এটা। আমি জানি না, আসলে আমি এগুলোতে পড়ি নাই তো। তো আমার কথা হচ্ছে তোমার বাসা চট্টগ্রাম, তো তোমার তো খুলনায় যাওয়ার কোনো মানেই হয় না। তুমি কি ভাই বাসা থেকে 2 দিন জার্নি করে তারপরে খুলনা যাবা? এটা সম্ভবই না। সো এই চারটার মধ্যে এই তিনটার মধ্যে বলতেছি যার বাসা যে এলাকায়, যার বাসা থেকে যেটার যাতায়াত সুবিধাজনক তার জন্য সেটা ভালো। এই হচ্ছে এই তিনটা নিয়ে মতামত। এবং আবার এরকম শুনি যে হইতেছে অমুকটার মেকানিক্যাল ভালো, তমুকটার সিভিল ভালো, তমুকটার আর্কিটেকচার ভালো। এটাও হতে পারে, আমি নিশ্চিত না। তবে এতটাও ভালো না যে রাজশাহীর একটা ছেলে ভালো ডিপার্টমেন্টের জন্য কুয়েটে যাবে, এটা হওয়ার কথা না। তোমার এলাকায় যেটা তুমি সেটা থাকবে আর কি। এরপরে আসি 2020 সালে আবেদনের যোগ্যতা। সো 2020 সালে আবেদনের যোগ্যতা ছিল এসএসসি পরীক্ষায় প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় হচ্ছে এটা 2020 হবে আর কি, 2020 পাস হইতে হবে। এবং বাংলাদেশের যে কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীকে 2019 কিংবা 20 সালে মাধ্যমিক পরীক্ষায়, এটা 19-20 হবে না, এটুকু আমার এডিট করতে একটু ভুল হয়ে গেছে বুঝছো। এখানে যদি 2020 হয় তাহলে এখানে হবে 2017, আর এইখানে হবে হচ্ছে 18। যাই হোক, ওগুলো নিয়ে আমরা এখন মাথা ব্যথা না করি। আমাদের মেইন দরকার হইতেছে এইটা, এই স্টেটমেন্টটা আমাদের আসলে দরকার। দেখো সিকিউরিটিতে আমাকে বলছে যে ম্যাথ, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং ইংরেজি মোট কত হয়? 4টা সাবজেক্ট। 4টা সাবজেক্টে কি হবে? 4টা সাবজেক্টে তুমি পাচ্ছ হচ্ছে মোট 20, এবং তোমাকে 20-এর মধ্যে 20ই পাইতে হবে। সো 2020 সালে যে ঘটনাটা ঘটছিল, এমন অনেক স্টুডেন্ট আছে যে বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারছে, মানে 300-র মধ্যে 270 ছিল, কিন্তু ইংলিশে সে পাইছে, সে সিকিউরিটি ভর্তি পরীক্ষা দিতে পারে নাই। এটা আমার কাছে মনে হয় খুবই স্ট্রিক্ট একটা রিকোয়ারমেন্ট। কেন? কারণ ভাই আমার মোট 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, 4টাতে আমাকে প্লাস পাইতে হবে। এটা কঠিন ছিল আসলে। এবং আমি দেখছি 2020 সালে একটা ছেলে, সে হচ্ছে বুয়েটে পরীক্ষা দিতে পারছে বাট সিকিউরিটি পরীক্ষা দিতে পারেনি, কারণ তার ইংলিশে এ ছিল। এবারে সে হচ্ছে 2023 সালে কি যোগ্যতা ছিল? এসএসসিতে 4, এইচএসসিতে ন্যূনতম 4, কিন্তু এই 4টার নিয়ে কিন্তু কথা বলে নেই। সেখানে মেইন ইস্যুটা এখানে। এসএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ মিলে জিপিএ 14, মানে 15 মোট, তোমার তার মধ্যে পাইতে হবে হচ্ছে 14। আর ইংরেজিতে জিপিএ 3.5 পাইতে হবে। তার মানে গত বছর মোট যে রিকোয়ারমেন্টটা ছিল সেই রিকোয়ারমেন্টটা বেশ ফ্লেক্সিবল ছিল। মানে ইভেন তুমি যদি ধরো ফিজিক্সও এ পাও তাও তুমি পরীক্ষা দিতে পারতা, বা ধরো ফিজিক্সে না পেয়ে ম্যাথে পাইলা এ, তাও তুমি পরীক্ষা দিতে পারতা, কারণ 15তে 14 চাইছে, আর মোট চাইছে 18। আবার ইংরেজিতে 3.5-এর কম, 3.5 মানে এ মাইনাস ভাই, 3.5-এর কম পাওয়া তো অনেক কঠিন কাজ। এবার প্রশ্ন প্যাটার্ন দেখে দেখো। ফিজিক্সে 15টা প্রশ্ন থাকে এমসিকিউ, গণিতে 15টা এমসিকিউ থাকে, এখানেও রসায়নে 15টা এমসিকিউ থাকে, ইংরেজিতে থাকে হইতেছে এখানে কিছু একটা কাহিনী আছে, সম্ভবত কোথাও একটা ভুল হয়েছে। 15 আর 15 হচ্ছে 15 15 30, এখানে হচ্ছে এখানে থাকে হচ্ছে শুধু 50 নাম্বার। হুম হুম হুম, মানে এটা টাইপ করতে কি ভুল হয়েছে বাট আমি জানি। সো ফিজিক্সে হচ্ছে 150 নাম্বার, ম্যাথে 150 নাম্বার, রসায়নে 150 নাম্বার, আর ইংরেজিতে হচ্ছে 50 নাম্বার। এখানে তোমাদের মধ্যে একটা কাহিনী থাকে। কাহিনী হইতেছে যে ভাইয়া, এটা বাদ দাও, এখানেও কিছু ভুল তথ্য চলে আসছে, আমি মুখে মুখে বলে দিচ্ছি। সো ফিজিক্সে 150, কেমিস্ট্রি 150, ম্যাথ 150, এই হচ্ছে 350, আর এইখানে হচ্ছে 50, মোট 400 নাম্বারের বোধ হয় ইয়া হয়। আমি কি ঠিকঠাক বলছি নাকি এইখানে হচ্ছে 25টা থাকে? 25টা এমসিকিউ থাকে, হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে, দাঁড়াও একটু ঠিক করে দেই।
ফিজিক্সে নাম্বার 150 থাকে ঠিক আছে, বাট প্রশ্ন থাকে হচ্ছে 25টা। 25টা প্রশ্ন, প্রতিটাতে নাম্বার হচ্ছে 6, তাহলে সেখানে হয় হচ্ছে 150। এইখানে 25টা প্রশ্ন, নাম্বার হচ্ছে 6, সেইখানে 150। এইখানে 25টা প্রশ্ন, নাম্বার হচ্ছে 6, সেইখানে 150। তাহলে এই হচ্ছে আমাদের 150 করে, আর এই ইংরেজিতে হচ্ছে 50। এই হচ্ছে কাহিনী। যাই হোক, এখানে তোমাদের একটা প্রশ্ন থাকে, বিশেষ করে অনেকে প্যারা খেয়ে যাও যে ভাইয়া আমি তো ইঞ্জিনিয়ারিং এর সাথে ভার্সিটি পড়তেছি, তাহলে আমাকে বায়োলজি পড়তে হচ্ছে, আবার টার্গেট আবার বুয়েট সিকিউরিটিও আছে, তো সেখানে আমাকে ইংরেজি পড়তে হচ্ছে, তাইলে আমি কোনটা পড়বো? আমি কি ইংরেজি পড়বো নাকি আমি বায়োলজি পড়বো? আমি জানি এই প্রশ্ন অনেকের মধ্যেই আছে। মানে ডিউতে যেহেতু বায়োলজি না দাগাইলে অনেক কাহিনী আছে, এই জন্য অনেকে বায়োলজি দাগায়। সো ধরো তুমি ডিউতে বায়োলজি দাগানোর জন্য বায়োলজি পড়ছো, আবার সিকিউরিটির জন্য তোমাকে ইংরেজি পড়তে হচ্ছে, এইখানে আবার কি কাহিনী হলো ভাইয়া? তাহলে আমি কি করব, কোন দিকে হাঁটবো? বুয়েট সেফ, 3টা সাবজেক্ট পড়লেই হইতেছে, ডিউতে আসলে আবার বায়োলজি আর হইতেছে, এখন আমি কোনটা আগাবো? সো আমি এই প্রশ্ন তোমাদেরকে আনসার দিয়ে দিব, এখনই আনসারটা দিয়ে দেই যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং ভার্সিটি একসাথে করতে গেলে কি করা উচিত। যদি এমন হয় তুমি বায়োলজি একেবারেই পারো না, অথবা তুমি শুরু থেকে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিছো, বায়োলজি তুমি তেমন একটা পড়োই নাই, মানে বায়োলজি একেবারে বকলম, এরকম অনেকেই থাকে ইঞ্জিনিয়ারিং এ। যদি এরকম হয় তাহলে আমি বলবো ডিউতে ভর্তি পরীক্ষায় তুমি ইংরেজি আনসার করো, বায়োলজি আনসার করার দরকার নেই। যদি এমন হয় যে বায়োলজি তুমি কিছুই পারো না, কিছুই পড়ো নাই, তোমার কোর টার্গেট ইঞ্জিনিয়ারিং ছিল শুরু থেকে, কারণ তোমার তখন ডিউকে ব্যাকআপ হিসেবে রাখার দরকার নেই, তোমার ব্যাকআপ হিসেবে সিকিউরিট আছে, আইইউটি আছে, এমআইএসটি আছে, বুটেক্স আছে, অনেক কিছু আছে। তো সেখানে বায়োলজি না পড়ে তুমি ইংরেজি পড়ো। কেন? কারণ ইংরেজি ভাই এমনিতেই সবার একটা বেসিক থাকে, আর ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের বেসিক ইংরেজিতে এমনিতেই একটু ভালো থাকে, ওই মুভি দেখা, সিরিয়াল দেখা, সিরিজ দেখা, দেখে দেখে ফেসবুকে মানুষের ওই কমেন্ট পড়া, লেখা টেখা পড়ে সবার ইংরেজিতে এমনিতে একটা বেসিক চলে আসে। তাহলে তুমি ডিউতে আনসার করলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংরেজি, তুমি এইখানেও আনসার করলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংরেজি, আর বুয়েটে তো ইংরেজি নাই, তো তোমার জন্য একটা সেফ জোন হইল, এবং এত ঝামেলা চিন্তা করা দরকার নেই, এত এদিক ওদিক ঘোরাঘুরির দরকার নেই। আর যদি এমন হয় যে ভাইয়া তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং ঠিক আছে, বা ডিউ তোমার অনেক পছন্দ, বা ডিউতে তুমি পড়তে চাও, মানে মনে প্রাণে পড়তে চাও, এমন যদি হয় যে বুয়েটে পড়বো, সিকিউরিটি আর ডিউর মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে আমি ডিউকে আগায় রাখবো, এরকম যদি হয়, তাহলে কাহিনী হইতেছে বুয়েট তো তোমার মেইন প্রায়োরিটি ধরলাম, কিন্তু ব্যাকআপের মেইনটা যদি ডিউ হয়, সিকিউরিটির যদি সেকেন্ডারি ব্যাকআপ হয়, তাইলে তোমার একটু ঝামেলা আছে। ঝামেলা হইতেছে তুমি তাইলে বায়োলজি পড়ো, কারণ ডিউতে বায়োলজি আনসার না করলে তো আমরা দেখলাম যে অনেক সিটের জন্য তুমি এলিজিবল হবে না, চান্স পাওয়ার সম্ভাবনা কমে যায়। তাহলে এইখানে কি করবা? এখানে আমি তোমাদের আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার বহুত স্টুডেন্ট আমার কাছে পড়ছে পার্সোনালি কেমিস্ট্রি, কিন্তু ওরা ইংরেজি কিছুই পড়ে নাই, ইংরেজি টাচও করে নাই, এক্সাম হলে গিয়ে ভাই যে কয়টা ওরা পারছে বেসিক থেকে সেই কয়টা আনসার করছে, অথবা পরীক্ষার 3 দিন আগ দিয়ে ইংরেজি একটু প্রশ্ন ব্যাংকটা সলভ করে গেছে, সেখান থেকে যা আসছে পারছে, যা দিছে দিছে, ভাই ওরা টপ 100-এ আছে, এরকম মানুষকে আমি দেখছি। এবং আমার কথা বিশ্বাস না হলে তোমার কোনো বড় ভাই যারা রিসেন্টলি সিকিউরিটির কোনো একটাতে চান্স পাইছে বা পড়ছে, ওদেরকে জিজ্ঞেস করো যে এই ইংরেজি এমন আহামরি প্রিপারেশন না নিয়েও বেসিক নলেজ থেকে যা পারা যায় সেইটা আনসার করেও ইংরেজিতে মানে মোট র্যাঙ্কিং এ হচ্ছে টপ 100, 200, 300-এ থাকা যায়। এই জন্য এই ইংরেজিটা নিয়ে খুব একটা প্যারা খেয়েও নিও না। তাহলে আমি সহজ সমাধান দিচ্ছি, যাদের একেবারে ইঞ্জিনিয়ারিং এ টার্গেট, একেবারে ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং, হয় বুয়েট না হয় সিকিউরিট, মানে মেইন হচ্ছে বুয়েট, ব্যাকআপ হচ্ছে সিকিউরিট, তারপরে ব্যাকআপ হচ্ছে ডিউ, এরকম চিন্তা হইলে বায়োলজি বাদ দিয়ে ইংরেজি পড়বা। অথবা তুমি যদি বায়োলজি বকলম হও তাইলেও বায়োলজি বাদ দিয়ে ইংরেজি পড়বা। আর যদি এমন হয় আমার মেইন টার্গেট হইতেছে বুয়েট, তারপরের ব্যাকআপ হচ্ছে ডিউ, তারপরের ব্যাকআপ হচ্ছে সিকিউরিট, তাহলে বলবো বায়োলজিটা পড়ো, কারণ বায়োলজি ভাই আনসার না করলে আসলেই তুমি সমস্যায় পড়ে যাবা। ঠিক আছে, এবার আসি হচ্ছে 24 ব্যাচের আসলে বর্তমান অবস্থা কি। 24 ব্যাচের বর্তমান অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে এই যে বললাম তোমরা আসলে স্মরণকালের সব থেকে উইক বেসিক নিয়ে অ্যাডমিশনের পড়া শুরু করছো, এবং এখানে আসলে তোমাদের দোষ নাই, এটা আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে আসলে তোমাদের দোষ নাই। কারণ কি হইলো, তোমরা সময় পাইলা আসলে হচ্ছে খুবই কম সময়, মানে 1.5 বছর সময়ও পাইলা না, 1.5 বছরেরও কম সময় পাইছো। সো কি বা পড়ছো তোমরা, দেখা গেছে আসলে এমন পড়াশোনার সময় পাও নাই। এরপরে হচ্ছে আমাদের সিলেটে বন্যা আসলো, তারপরে হচ্ছে আমাদের আন্দোলন আসলো,
আন্দোলনের সময় আমরা কিছু পড়তে পারি নাই, ইন্টারনেট বন্ধ ছিল, অনেকের অনলাইন কোর্স নেওয়া ছিল, সেই কোর্সের ক্লাস করতে পারো নাই। এরপরে হচ্ছে কি বলে, আবার তোমাদের 24-এর হতেছে পরীক্ষা, মানে এক্সাম নিয়ে যে যে জিনিসগুলো হইলো, তো সব মিলে দেখা যায় সময় যা পাইছো না পাইছো, মনোযোগ তো আসলে পাও নাই। মনোযোগ তো এগুলোতে আসলে অনেক তোমার ওইদিকে মনোযোগ ছিল, এই জন্য দেখা যায় খুবই বেসিক দুর্বল। বাট আসার কথা হচ্ছে ভাই, বেসিক তোমার একলার দুর্বল না, বেসিক সবার দুর্বল। কারণ তুমি হয়তো তোমার কথা আর তোমার আশেপাশের কিছু বন্ধুর কথা জানো, বাট আমাদের মতো যারা পড়ায় তারা তো ভাই অনেক স্টুডেন্টের খবর জানে। তো তুমি যেরকম ডিপ্রেশনে আসো, তুমি যেরকম মনে করছো ভাই আমি কিছু পারি না, সব ভুলে গেছি, বিশ্বাস করে এটা 99% স্টুডেন্ট চিন্তা করছে যে সব ভুলে গেছি। তুমি যেরকম অ্যাডমিশন নিয়ে সংশয় আছো, তোমার ব্যাচমেটের 99% সংশয় আছে। তোমার যেরকম মনে হইতেছে আমি কিচ্ছু পারি না, আমি পরীক্ষা দিলে জীবনও টিকবো না, তোমার বন্ধুদেরকেও তাই মনে হইতেছে। এই জন্য এটা নিয়ে প্যারা নিও না। সময় যা গেছে, বন্যা যা হয়েছে হয়েছে, আন্দোলনে যে সময় গেছে গেছে, আমরা এখন নতুন করে সামনের দিকে আগাবো। সো এই অবস্থানে তুমি অ্যাডমিশন দিতে যাচ্ছ, এই জন্য তোমাদের যে নাম্বারগুলো বললাম, বুয়েটে যে নাম্বারগুলো, সেগুলো আগের থেকে কিছুটা কম হবে এবার, যদি প্রশ্ন আগের মতো করে। রেজাল্ট কিভাবে হবে, তোমাদের এই প্রশ্নটা প্রায় আমাদেরকে করো, যে ভাইয়া সরাসরি এসএসসিটা কি ঢেলে দিবে কিনা 20-এর মতো, মানে 20 ব্যাচের মতো, নাকি হচ্ছে আমাদের সাবজেক্ট ম্যাপিং করবে। এখন সাবজেক্ট ম্যাপিং করলে তো আবার ইস্যু আছে, ইস্যু হইতেছে সিলেট বোর্ডে তো আবার 2টা পরীক্ষা হয় নাই। তো আমি ডেইলি ক্যাম্পাসে একটা নিউজ দেখছিলাম, আশা করি তোমরা সবাই দেখছো। ডেইলি ক্যাম্পাসে যে ওই নিউজটাতে দেখলাম যে বলা হয়েছে সাবজেক্ট ম্যাপিং করা হবে, এবং কেউ যদি, ধরো ফিজিক্স পরীক্ষা হয়েছে, সো কেউ যদি ফিজিক্সে ফেল করে থাকে, সে ফেল, এখানে কোনো কথা নাই। এসএসসিতে সে ফিজিক্সে কি করছিল না করছিল সেটা আমরা এখন দেখব না, মানে এটা আসলে শোনা কথা, ওইখানে দেখা কথা। কিন্তু আমি যতটুকু জানি, নিশ্চয়তা দিচ্ছি না, বাট আমি যতটুকু জানি এখনো কোনো ডিসিশন আসে নাই যে তোমাদের রেজাল্টটা কিভাবে হবে। এবং আমি যতটুকু জানি এখনো ওনারাও ডিসাইড করেন নাই যে তোমাদের রেজাল্টটা কিভাবে দিবেন। কারণ ওই যে বিভিন্ন বোর্ড টু বোর্ড এখানে ইস্যু চলে আসছে, সিলেটে পরীক্ষা হয়নি, বাকিগুলোতে পরীক্ষা হয়েছে, তো 6টা পরীক্ষা 7টা পরীক্ষা হয়েছে, বাকিগুলো হয়নি, সব মিলে আসলে ঝামেলা হয়ে গেছে। আর বন্যা যতক্ষণ না পর্যন্ত ঠিক না হচ্ছে, তোমাদের এই জিনিসগুলো টেবিলে উঠছে না, কারণ এখন মেইন প্রায়োরিটি এইচএসসি না, মেইন প্রায়োরিটি বন্যা আসলে আমরা মোকাবেলা করা। তার জন্য এখনো বলা যায় না রেজাল্ট কিভাবে হবে। তবে সবাইকে বলবো রেজাল্ট যেমনই হোক না কেন, সবারই তো একই রকম হইতেছে, সো রিকোয়ারমেন্ট যেমনই হোক না কেন, তুমি দেখবা জোর মধ্যে থেকে পরীক্ষা দিতে পারবা, টেনশন নিও না। অ্যাডমিশন কবে নাগাদ হইতে পারে, এরকম একটা প্রশ্ন অনেকে তোমরা করো। সো বুয়েট বলি বা সিকে রুয়েট বলি, মানে বি সি কে রুয়েট, তোমরা কি জানো যে এগুলোর 23 ব্যাচের ক্লাস শুরু হয়েছে কিনা এখনো? আমি জানি অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা আর কি 23 ব্যাচের ভাই আপুদের, ওদের এখনো ক্লাস শুরু হয় নাই। এটাকে ওরা অন অন বলে আর কি, বুঝছো? তাহলে ভাই ওদের ক্লাস শুরু হয়নি মানে এটা কি ইন্ডিকেট করে? এবং ক্লাস শুরু না হওয়ার আরো মানে ক্লাস যে আরো পরে শুরু হবে সেটারও কিছু কথা আছে। জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, হয়নি, আন্দোলনের জন্য হয়নি। আর এখন হচ্ছে আমি দেখলাম যে হচ্ছে বুয়েটে এখন ওই যে বুয়েটের ইন্টারনাল কিছু ইস্যু এখন ফেসবুকে দেখছি, পুরোপুরি আমি ভালো মতো জানি না, কারণ আসলে ওদের সাথে কথা বলার সুযোগ হয়নি আমার। যে ছাত্র রাজনীতিবাদ অথবা কে কে ছাত্র রাজনীতি করতো, সেগুলো হচ্ছে, তারপর ভিসি পরিবর্তন হচ্ছে সবগুলো ভার্সিটির। বুয়েটের ভিসি পরিবর্তন কি হয়েছে, ডিউর ভিসি পরিবর্তন হয়েছে, নিয়াজ আহমেদ খান স্যার আসছেন। বুয়েটেটা পরিবর্তন হয়েছে কিনা আমি জানি না, দেখছিলাম বোধহয়। এই জানো কেউ কি হয়েছে কিনা, আমি শিওর না। মানে ফেসবুকে আসলে আমি ইদানিং আসলেই কম থাকি, খুবই কম থাকি ফেসবুকে, মানে নিউজ ফিডে একেবারে থাকি না বললেই চলে। সো এই জন্য আসলে খবর টবর খুব একটা রাখা হয় না আমার। তো যে নতুন ভিসি আসবে, অনেক টিচার পরিবর্তন হবে, অনেক ফ্যাকাল্টি ডিন পরিবর্তন হবে, এই জিনিসগুলো আসলে ক্লাস শুরু হওয়ার প্রসেসটাকে ডিলে করে দেয়, বুঝছো? এখন ধরো কোনো একটা ফ্যাকাল্টি ফর ইসি বিল্ডিং এর যে বা কোনো ওদের ফ্যাকাল্টি কেমন হয় জানি না, বাট ধরো ডিউর কথাই বলি, কোনো একটা ফ্যাকাল্টি ডিন পরিবর্তন হয়ে গেছে, তো নতুন যিনি আসবেন তাকে তো আসলে একটু সময় লাগবে। এই জন্য ক্লাস শুরু হওয়াটা আসলে একটু দেরি হবে হয়তো, আমার কাছে মনে হয়। আর এখন তো একটা আন্দোলন চলে, যে কোনো কিছুতে দেখো আন্দোলন, আনসার আন্দোলন করলো, 24 ব্যাচ আন্দোলন করলো, রিক্সাওয়ালার আন্দোলন করলো, অটো রিক্সাওয়ালার আন্দোলন করলো, আবার দেখলাম বিদ্যুৎ অফিসে যারা চাকরি করে তারা আন্দোলন করবে। সো এই যে আন্দোলন যে হচ্ছে, দেখবা যে সামনে হয়তো আরেকটা আন্দোলন হবে ছোটখাটো, আবার ক্লাস বন্ধ হবে। সো ওরা বুয়েটে যারা হচ্ছে 23 ব্যাচে জয়েন করবে, ওরা যতদিন না পর্যন্ত অন টুতে না যাচ্ছে, এতদিন পর্যন্ত তোমরা তো বুয়েটে ঢুকতে পারতেছো না, কারণ বুয়েটে তো 2 ব্যাচ একসঙ্গে একই সেশনে তো রাখবে না। সো তুমি ধরে নাও অ্যাটলিস্ট তোমার হাতে
6 মাস সময় আছে। কারণ ওদের ক্লাস শুরু হয়ে ওদের পরীক্ষাগুলো হবে, মানে ওরা যখন অনো 2 তে যাবে একটা ভাব, তখনই হইতেছে তোমাদের অ্যাডমিশন টেস্টটা হবে। কারণ ওরা অন 2 তে না গেলে তো তোমাদের অন অনে নিবে না বুয়েট। কারণ তোমাদেরকে ভর্তি পরীক্ষা নিয়ে বসায় রেখেও তো আসলে লাভ নাই। সো আমি ধরে নিব 6 মাস না 5 থেকে 6 মাস সময় তোমার হাতে আছে। সো যার বেসিক যত দুর্বল হোক না কেন ভাই, তুমি যদি আসলে আমাকে এই 5-6 মাস সময় ডেডিকেশনটা দাও, আমাকে তোমার যতটুকু আছে তুমি তোমার বেস্ট এফোর্টটা দাও, আমি বলবো ভাই বুয়েট বলো আর সিকিউরিয়েট বলো, যে কোনো জায়গায় চান্স পাওয়া পসিবল। কিন্তু এটাই কঠিন কাজ। বিশ্বাস করো ভাই, পড়া কঠিন না, পড়তে বসাটা কঠিন। পড়া বোঝা কঠিন না, নিজেকে পড়তে বসা বোঝানোটা কঠিন। পড়াই মানে একটা জিনিস পড়ে এক্সাম হলে লেখাটা আসলে কঠিন না, নিজেকে কনভিন্স করে পরীক্ষার ওই যে এই পড়ার টেবিলে বসাটাই আসলে কঠিন। তো এক্সাম হলে কঠিন না, কঠিন হইতেছে পড়াশোনা। ঠিক পড়াশোনাও কঠিন না, কঠিন হইতেছে পড়াশোনা করতে বসা। তো আমি সবাইকে বলবো, তুমি যদি আমাকে এই সময়টা দাও, তুমি হচ্ছে খুব ভালো মতোই চান্স পাবা। সেটা যেখানে হোক, বুয়েট হোক সিকিউরিয়েট হোক, কিন্তু এই ডেডিকেশনটা তোমাকে দিতে হবে। বেসিক যতই খারাপ হোক না কেন, ভাই আমার 50% শেষ, আমার 60% শেষ, আমার 40% শেষ, কি শেষ না শেষ সেটা বাদ দাও না, তোমার যে সময় আছে তুমি কাজে লাগাও, দেখবা হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি যেরকমটা চাও সবসময় সেরকমটা না হইলেও ভালো কিছু হবে, এই বিশ্বাসটুকু রেখো, তাইলেই হবে। মেইন স্লাইডে আসি। ডুজ অ্যান্ড ডোন্টস মানে হচ্ছে ভাই কি কি করতে হবে, কি কি করতে হবে না। সো প্রথমে আমি একটু বলে দেই যে সবার টার্গেট তো আসলে ম্যাক্সিমাম মানুষেরই বুয়েট। সো তুমি কিভাবে আগাবা সেটা একটু বলে দিচ্ছি। প্রথমত তোমার সাবজেক্ট হচ্ছে 3টা: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এখন বুয়েট বলি বা যে কোনো পৃথিবীর যে কোনো কাজ করতে গেলে সবার আগে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সেলফ বিলিফ। মানে তোমার আসলে নিজের কাছে আত্মবিশ্বাস লাগবে যে আমি এই 3টা সাবজেক্ট যাই পড়ে আসছি না কেন, আমি যদি এখন নিজের এফোর্টটা দিই আমি পারবো, বা আমাকে দিয়ে সম্ভব। আমি সবাইকে বলবো আগে এটা বিশ্বাস করো। মাঝে মধ্যে নিজেকে বলবা, নিজে বলবা যে আম দ্য বেস্ট অ্যান্ড আই ক্যান ডু অল, আম দ্য বেস্ট অ্যান্ড আই ক্যান ক্র্যাক ইট। সো বুয়েট বলি এমন আহামরি কিছু না, সিকিউরিয়েট এমন আহামরি কিছু না, যদি তুমি তোমার বেস্ট এফোর্টটা দাও। সো তোমাকে দিয়ে যে সম্ভব এই বিশ্বাসটা তোমার আগে তৈরি করতে হবে। এই বিশ্বাস তৈরি না করলে তুমি যতই ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, ম্যাথ পড়ো, দিন শেষে চলে এক্সাম হলে দেখবা প্যানিক করবা। এক্সাম হলে দেখবা পারা জিনিস ভুল করে আসছো, সবই ঠিক আছে উত্তরটা উল্টাপাল্টা দিয়ে চলে আসছো। এটা যেন না হয়। সো এটা আসলে কেন হয়? আত্মবিশ্বাসের অভাবে হয়। তুমি যদি যুদ্ধে নামার আগেই হেরে যাও, তুমি তো যুদ্ধে গিয়ে কিছু করতে পারবা না। তোমাকে আগে জানতে হবে আমি ওখানে গিয়ে পারবো, তারপরে তুমি নামো। এই আত্মবিশ্বাসটা থাকা লাগবে। তারপরে আসি হইতেছে, আমাদের এই সময় গবেষণাধর্মী পড়াশোনা করা যাবে না। মানে গবেষণা করা যাবে না, গবেষণাধর্মী পড়াশোনা মানে বুঝো, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে হয়। যে আরে আমার একটা কোনো বন্ধু আইআইটির একটা প্রশ্ন দিছে ফিজিক্সের, অনেক কঠিন ম্যাথ। আমি পড়ছি হচ্ছে ধরো ম্যাথের কনিক্স, আমাকে সে ফিজিক্সের হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের একটা ম্যাথ দিছে, যে ম্যাথটা ধরলাম হচ্ছে ইসে আসছে, এমআইটিতে আসছিল। আমি কি করলাম, আমার পড়াশোনা বাদ দিয়ে ওই ম্যাথটাতে শুরু করে দিলাম। এই কাজটা করা যাবে না, এটা রুলস এর মধ্যে পড়ে। তারপর হচ্ছে ভাই, তুমি একটা রুটিন করো। রুটিন মানে হচ্ছে উইকলি রুটিন করো। সেই উইকলি রুটিনটা ফলো করো। আমি ডেইলি রুটিন করতে বলি না, আমি মান্থলি রুটিন করতে বলি না, আমি সারা জীবন উইকলি রুটিনে বিশ্বাসী। কারণ মান্থলি রুটিন আমাদের মেন্টাল প্রেশার দেয় যে ওরে বাবা পুরো মাসটা ধরে এরকম রুটিন ফলো করতে হবে। ডেইলি রুটিন প্রেশার দেয় হইতেছে অন্যভাবে। তুমি ডেইলি রুটিন ফলো করতে পারবা না, একদিন ফলো করতে না পারলে দেখবা হতাশ হয়ে যাবা। সো উইকলি রুটিন করো। আমি তোমাদের এইচএসসির আগে যে রুটিনটা করে দিছিলাম সেইটাও দেখবা যে আমি উইকলি করে দিছি, তখন একটু ফ্লেক্সিবল থাকে। উইকেন্ডে একটু মুভি দেখলা, একটু বন্ধুর সাথে ঘুরতে গেলা, একটু বাইরে আড্ডা মারতে গেলা, বা একটু ফুটবল খেললা, তাতে ফ্লেক্সিবিলিটিটা থাকে, মানে একঘেয়েমিও আসে না। আবার রুটিন মিস হয়ে গেল, রুটিন ফলো করতে পারলাম না, সেই সমস্যাটাও হয় না। আমি বলবো তুমি উইকলি রুটিনে আগাও। মাঝে মধ্যে নিজেকে একটু রিফ্রেশমেন্ট করবা, মাঝে মধ্যে একটু হাঁটতে যাবা, ঘুরতে যাবা, একদিনের জন্য বা 2 ঘন্টার জন্য বন্ধুর সঙ্গে একটু আড্ডা মারলা ভালো বন্ধুর সাথে। সো আমরা আত্মবিশ্বাস রাখতে হবে, গবেষণাধর্মী পড়াশোনা এই সময় করা যাবে না, আমাদেরকে একটা রুটিন ফলো করতে হবে, উইকলি রুটিন। এরপরে ভাই বিশ্বাস করো, তোমার কিন্তু অ্যাডমিশন জার্নিটা কোনো স্প্রিন্ট না, এটা কিন্তু ম্যারাথন। সো ম্যারাথনে তুমি প্রথম 100 মিটার একেবারে জান প্রাণ দিয়ে দৌড়াইলা, শেষে গিয়ে একদম বসে পড়লা, হবে না কিন্তু। 5 মাস সময়, এটা কিন্তু এমন না যে 1 সপ্তাহ সময়। 1 সপ্তাহ সময় হলে ভাই চোখ নাক কান বন্ধ করে পড়াশোনা করি, ঘুমাবো না, কিছু করবো না, হ্যান করবো না, আমি পরীক্ষা দিয়ে পরে গিয়ে আমি রেস্ট নেবো। ভাই তোমার সময় কিন্তু 5টা মাস। সেই জন্য দম রেখে দৌড়াইতে হবে, এমন যেন না হয় যে প্রথম 100 মিটারে দম শেষ।
সো আসলে স্টেডি ওয়েতে স্লো স্টেডি স্লো স্টেডি স্লো স্টেডি এই ওয়েতে আগাইতে হবে। একদিন আমি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়লাম, পরের দিন আমি একদমই পড়লাম না, বা এক সপ্তাহ আমি অনেক এফোর্ট দিলাম, তারপরের সপ্তাহ আমি কিছু এফোর্ট দিলাম না, এটা যেন অ্যাডমিশনের সময় না হয়। এবং তোমাদের যেটা হবে, তোমরা উদ্ভাস বলো বা অন্য যেখানে অফলাইনে পড়ো সেখানে উইকলি পরীক্ষা দিবা। উদ্ভাসে পড়তে পারো, এসিএস এ পড়তে পারো, শিখতে পড়তে পারো, বন্দি পাঠশালায় পড়তে পারো, সেখানে তুমি উইকলি পরীক্ষা দিবা। এবং উইকলি পরীক্ষায় যে হবে জানো, তুমি এক্সপেক্ট করছিলা হচ্ছে, ধরো এখন কততে পরীক্ষা হয়, 230-এ পরীক্ষা হয় না 300-তে পরীক্ষা হয়? সো ধরো 230-এ পরীক্ষা হয়, তুমি এক্সপেক্ট করছো যে হচ্ছে ঠিক আছে আমার তো দেশের মতো পাওয়া উচিত। এই যে দেশের মতো পাওয়া উচিত তুমি এক্সপেক্ট করছো, আমাদের সময় পরীক্ষা হতো 300-তে, এখন বোধহয় 230-এ হয়। তো তুমি এক্সপেক্ট করছো পাওয়া উচিত 150, বাট তুমি পাইলা হইতেছে মাত্র 60। এবং তখন কি হইলো, তুমি আর পড়তে বসার যে একটা আগ্রহ থাকে, একটা স্পৃহা থাকে, সেটা তুমি হারাই ফেলছো। আমি বলবো উইকলি পরীক্ষাগুলো, মানে শিখতো আমি দেখছি হতেছে ওদের উইকলি পরীক্ষা হবে, রিটেন পরীক্ষা, উদ্ভাসে তো উইকলি পরীক্ষা হয়। উইকলি পরীক্ষায় কি নাম্বার পাইছো ভাই এইটা ম্যাটার করে না। কি ম্যাটার করে, উইকলি পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করা ম্যাটার করে। এবং তুমি যে নাম্বারই পাও না কেন, ধরো ফেল করছো, 40%ও পাও নাই, 30% নাম্বার পাইছো, আবারও বলতেছি এগুলো আমি থিওরিটিক্যাল কথা না, আমি নিজে দেখছি ভাই, আমি নিজে স্টুডেন্ট ছিলাম, আমি বহু বছর স্টুডেন্ট পড়াচ্ছি। সো এই এক্সপিরিয়েন্স আসলে আমার খুব ভালো মতোই আছে যে উইকলি পরীক্ষায় কে কত নাম্বার পাইছে সেইটা ম্যাটার করে না, উইকলি পরীক্ষা অ্যাটেন্ড করা ম্যাটার করে। এবং তুমি উইকলি পরীক্ষায় যে নাম্বার পাইছো সেটাতে হাসি মুখে বরণ করে নিয়ে পরবর্তীতে পড়ার টেবিলে পড়তে বসছো কিনা সেটা ম্যাটার করে। তো পুরো এই 5 মাসটা সময় হতাশা আসবে ভাইয়া, এখানে মানে কি বলে নিজের প্রতি যে আত্মবিশ্বাসহীনতা সেটা আসবে, হীনমন্যতা আসবে, আত্মীয় স্বজন কথা বলা শুরু করবে, ফ্যামিলি বলবে যে আর কত টাকা তোর পেছনে ঢালবো, এই যে যে ঝামেলাগুলো আছে এগুলো আসবে। কিন্তু এই হতাশাগুলো কাটায় যারা লেগে থাকবে ভাই, ম্যাজিক একটাই, সেটা হচ্ছে লেগে থাকো বন্ধু। তুমি যদি লেগে থাকো তুমি ভালো কোথাও যাবা, এই হচ্ছে মেইন ম্যাজিক, বিশ্বাস করে আর কোনো ম্যাজিক নেই অ্যাডমিশনে। ওই ফিজিক্সের রেজনি খেলিটে সলভ করলাম, দিস ইজ নট দ্য ম্যাজিক। কেমিস্ট্রির হচ্ছে আমি রেডমন্ড চ্যাং এর বই সলভ করলাম, মরিসনের বই সলভ করলাম, দ্যাটস নট দ্য ম্যাজিক। আমি কেতাবুদ্দিনের বই একেবারে টানা শেষ করে সব থেকে কঠিন ম্যাথটা সলভ করছে, সেটা ম্যাজিক না। ম্যাজিক হইতেছে আত্মবিশ্বাস, ম্যাজিক হইতেছে লেগে থাকা। এই দুইটা তুমি যদি লেগে থাকাই তো আত্মবিশ্বাস, যে আমি লেগে থাকলে পারবো, এই আত্মবিশ্বাসটা আমার দরকার। এবং কি হবে মানে তোমার যে পাস্টে কি করে আসছো, ভাইয়া আমি অনেক কিছু পড়ি নাই, অনেক গ্যাপ রয়ে গেছে, অনেক কিছু পারি না, আমার অমুক বন্ধু তমুক পারে, তমুক বন্ধু এই পারে, এই জিনিসগুলো তোমাকে কিন্তু হতাশায় ডোবাবে, আত্মবিশ্বাস কমাই দিবে, এই কাজটা করা যাবে না। আবার ধরো সামনে ভাই যদি চান্স না হয় তাহলে কি হবে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে, আব্বু আম্মু কথা শোনাবে, এলাকায় মুখ দেখাইতে পারবো না, ফার্স্ট বয় ছিলাম, সেকেন্ড বয় যদি পাই, আমি যদি না পাই তাহলে কি হবে। এই যে যে ফিউচারের যে তোমার ভয়গুলো, যে ফিয়ারগুলো, এগুলো তোমার আত্মবিশ্বাস কমাই দিবে। তো আমি বলবো যতটুকু পাওয়া যায় অপটিমিস্টিক হও, নিজের মধ্যে অপটিমিজম রাখো, দেখবা এটা তোমার আত্মবিশ্বাস বাড়াবে। অপটিমিজম কিরকম, ঠিক আছে ভাইয়া গত পরীক্ষায় আমি 100-এর মধ্যে 30 পাইছি, পরেরটায় তুমি 32 পাও, তারপরেরটা তুমি 37 পাও, তারপরেরটা তুমি 40 পাও, তারপরেরটাই 40 পাও, তারপরেরটা তুমি 45 পাও। চেষ্টা করবা তোমার গ্রাফ, প্রোগ্রেস গ্রাফ যেন পজিটিভ ঢালে থাকে, এটা মাথায় রেখো। আরেকটা জিনিস হইতেছে যে ওই যে ভাই ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, ম্যাথ বলি, বিশ্বাস করো এর ওই কঠিন কঠিন প্রশ্ন সলভ করা থেকে রেগুলার প্রশ্নগুলো পারাটাই কিন্তু অ্যাডমিশনে পার্থক্য তৈরি করে দেয়। হ্যাঁ, কঠিন প্রশ্নগুলো পার্থক্য তৈরি করে, বাট রেগুলার প্রশ্নগুলো তুমি যদি না পেরে কঠিনগুলো পারো, দিন শেষে কিন্তু ডিফারেন্স তৈরি করে না। তো চেষ্টা করবা রেগুলার যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো যেন আমার মিস না হয়, আর কঠিন যত পারি তত আমার লাভ। সো রেগুলার প্রশ্নগুলো তোমাকে চান্স পাওয়াবে, কঠিন প্রশ্নগুলো র্যাঙ্ক বাড়াবে, এই হচ্ছে মেইন কথা। আগে রেগুলারের দিকে নজর দাও, তারপরে কঠিনের দিকে আগাও। কঠিনও ইম্পর্টেন্ট, রেগুলারও ইম্পর্টেন্ট। এখানে চান্স পেতে গেলে সবাই যে পারে তাই পারা লাগে, তারপরে এক্সট্রা কিছু পারা লাগে। তো আশা করি আমি সবাইকে বোঝাতে পারছি, আত্মবিশ্বাস রাখবো, গবেষণাধর্মী পড়াশোনা এখন করা যাবে না। তোমার যদি কোনো বন্ধু রাত 2টার সময় তোমার একটা ম্যাথ পাঠায় দেয়, যে টপিকটা তুমি এখন পড়ছো না, তুমি অন্য বন্ধুরে ফরওয়ার্ড করে দাও, তুমি অন্য গ্রুপে ফরওয়ার্ড করে দাও যে দেখ তো এটা কেউ পারিস কিনা। মানে তোমার উপরে টেনশন দিচ্ছে, তুমি আরেকজনের উপরে দিয়ে দাও। তারপর হচ্ছে রুটিন ফলো করো, রুটিন আমার এখানে আমি দেখাই দিব রুটিন কেমনে হয়। এটা ম্যারাথন ভাই, দম রেখে তারপর দৌড়াইতে হবে। এবং উইকলি পরীক্ষায় যে নাম্বারই পাও না কেন, ডেইলি পরীক্ষায় যে নাম্বারই পাও না কেন, তোমাকে আত্মবিশ্বাসটা রাখতে হবে যে ঠিক আছে আমি লেগে থাকবো, আমি পড়াশোনা করে লেগে থাকবো। এই লেগে থাকাটা আসলে হইতেছে আমাদেরকে পার্থক্য তৈরি করে। পাস্ট নিয়ে চিন্তা করব না, কি করে আসছি, ফিউচারের ভয়টা পাবো না। যদি ফিউচার নিয়ে কিছু ভাবো তাহলে হ্যাপি জিনিস ভাবো। হ্যাপি জিনিস মানে হইতেছে যে চান্স পাইলে কি হবে, চান্স পাওয়ার পরে আব্বু আম্মু আমাকে নিয়ে কতটা খুশি থাকবে, বা আব্বু আম্মুর স্বপ্ন আমি কতটা পূরণ করতে পারবো,
বা আমার স্কুলে বা আমার কলেজে আমাকে ওরা কিভাবে ট্রিট করবে। সো আমাকে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম ডাকবে, সংবর্ধনা দিবে, আমাকে হইতেছে যদি আমি ভালো ভালো র্যাঙ্ক করি তাহলে আমাকে সাক্ষাৎকার দিবে। এইটা চিন্তা করতে পারো, এটা তোমাকে আত্মবিশ্বাস কমাবে না। কিন্তু চান্স না হইলে কি হবে, এটা আত্মবিশ্বাস তোমাকে কমাই দেবে, বুঝছো? ওই চিন্তাটা এখন করারই দরকার নেই। আমি বলবো যে তুমি তোমার প্রসেসে থাকো, নিজের কাজটাকে এনজয় করো। মানে ছোট ছোট জিনিস এনজয় করতে হয়, পড়াশোনা এনজয় করার জিনিস না। ধরো আমি তোমাদের এখানে ডেইলি পরীক্ষা নিব প্রতিটা ক্লাসের পরে। সো এই যে ডেইলি পরীক্ষা নিব, সেই পরীক্ষায় ধরো 10-এর মধ্যে তুমি একদিন পাইলা হচ্ছে 9, এই যেটা মজা লাগলো না, এটাকে এনজয় করার চেষ্টা করতে হবে। অথবা কোনো একটা চ্যাপ্টার আমি শেষ করে ফেললাম, একটা চ্যাপ্টার শেষ করলাম, তারপরে হচ্ছে প্র্যাকটিস করলাম, তারপরে পরীক্ষা দিলাম, এই যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন কাজ করে না, এটাকে এনজয় করতে হবে। সো প্রসেসটা এনজয় করো, নট দ্য আউটপুট। প্রসেস এনজয় করলে আউটপুট বাই প্রোডাক্ট হিসেবে এমনিতেই আসবে। সো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট উইকের রুটিন। প্রথমেই যে এখন ওরিয়েন্টেশন ক্লাস তো হচ্ছেই, কয় তারিখে, 29 তারিখে। 3 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, পরিমাণ কি বলে গুণগত রসায়নের উপরে। অনেকে বলবা যে ভাইয়া উদ্ভাসের সাথে আগায় কি আপনি নিবেন, বা হচ্ছে ওদের সাথে আগায় কি ক্লাস নেবে? না, উদ্ভাসের সাথে আগায় আসলে ক্লাস নেওয়া যায় না, কারণ উদ্ভাস খুব ফাস্ট আগায়। সো আমি এখানে ক্লাস নেব হয়তো 3টা, ওরা অফলাইনে ক্লাস নেবে হয়তো 1টা। আমি হচ্ছে ফর্সে জৈব যৌগের উপরে তোমাদের ক্লাস নিব হচ্ছে কমপক্ষে অ্যাটলিস্ট 12টা, ওখানে ক্লাস নিবে হয়তো 4টা। সো ওদের সাথে লাগানো যায় না। এদের জন্য কিন্তু তোমাদেরকে আর্কাইভ ক্লাস দিয়ে দেওয়া আছে। যদি কেউ মনে করো যে ভাইয়া আমি হচ্ছে উদ্ভাসের পরীক্ষা বা শিখর পরীক্ষা আমি দিব, কারণ ওখানেও রিটেন হয়, ওখানেও রিটেন হয়, তাহলে আমি হচ্ছে ওদের পরীক্ষা তো ওই সিলেবাসটা নিচ্ছে, তাইলে আমি কি করব? ভাই, তোমার জন্য আর্কাইভ ক্লাস 23-এ দিয়ে দেওয়া আছে এবং খুব সুন্দর করে গুছায় পড়ানো আছে। তুমি চাইলে আর্কাইভ দেখে পরীক্ষাগুলো দিতে পারো। আর যদি কেউ মনে করো যে ঠিক আছে ভাই, না ওটা যেমনে আছে এমনি থাক, আমি আপনার সাথেই আগাবো, তাহলে তুমি আমার সাথে আগাও। বাট ওদের সাথে আগানো যায় না, আবারও বলতেছে। প্রতি বছর শুরু করি কিন্তু কোনোবারই আসলে শেষ পর্যন্ত ওদের সাথে আগাতে পারি না, ওরা অনেক আগায় যায়, খুব তাড়াতাড়ি আগায় যায়। এরপরে এখানে কিছু কথা বলি, তোমাদের কি হবে, প্রতিটা লেকচার শেষে একটা করে ডেইলি এক্সাম হবে। এক্সামটা এমসিকিউতে হবে। আবার প্রতি চ্যাপ্টার শেষে একটা বড় এক্সাম হবে, চ্যাপ্টার ক্লোজিং এক্সাম হবে। আর কিভাবে পড়াশোনা করবা সেটা একটু বলে দিই। পড়াশোনা করার সিস্টেম হচ্ছে, প্রথমে খাতাটা পড়বা। খাতা মানে তুমি আমার ক্লাসে যেটা পড়ছো। ও আরেকটা হচ্ছে ভাই, আপনি তো মাত্র একটা চ্যাপ্টারের রুটিন দিলেন, বাকিগুলো কি দিবেন না? ওই যে বললাম না, আমি বিশ্বাস করি উইকলি রুটিনে, আমি মান্থলি রুটিনে বিশ্বাস করি না। আমি যদি এখানে তোমাকে পুরো আগামী 5 মাসের একটা রুটিন করে টানাই দিতাম, তুমি নিজেই ভয় পাইতা। তো আমি ওটা চাচ্ছি না। ইভেন এমনও হবে দেখবা যে একটা এক্সাম নেওয়ার পরে আমি যদি হিসাব করে দেখি তোমাদের হাতে সময় আছে অনেক, তো আমি হয়তোবা একটা দিন বন্ধ দিব তোমাদেরকে। কারণ ওই সময়টাতে তুমি তোমার মতো একটু ঘুরলা ফিরলা, একটু থাকে না অবকাশ যাপন করলা, পরে আবার ফ্রেশ হয়ে পরের চ্যাপ্টার শুরু করলা। এটা আমার উপর ছেড়ে দাও, আমি যেভাবে আগাবো সেভাবে আগাও, বাকিটা তোমরা মানে বাকিটা ইনশাল্লাহ ঠিক মতো হয়ে যাবে। প্রথমে খাতা পড়বো, খাতার সাথে মিলায় বই। যদি বই আগে পড়া থাকে তাহলে বই পড়া ভালো, যদি বই পড়া না থাকে তাহলে কনসেপ্ট বুক। আবার এই কনসেপ্ট বুক শিখরটাতে বলে ওরা মাস্টার বুক, একই কথা। আবারও বলতেছি, যদি বই পড়া থাকে তাহলে বই পড়া ভালো। মানে যদি বলো ভাই কনসেপ্ট বুক বা মাস্টার বুক ভালো না বই ভালো, আমি বলবো বই ভালো। কোন বইটা? যে বইটা তুমি কলেজে পড়ে আসছো সেই বইটা। তো যদি বই পড়া না থাকে একেবারেই, অনেকে আছে যে বই ধরে নেই, তাদের জন্য এটা ব্যাকআপ হিসেবে কাজ করতে পারে। কিন্তু উত্তম কোনটা? উত্তম হচ্ছে বই। ওকে, এরপরে আমরা কি পড়বো? এরপরে আমরা পড়বো হইতেছে প্র্যাকটিস। প্র্যাকটিস মানে কি? প্র্যাকটিস মানে হইতেছে আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। এখন প্রশ্ন ব্যাংক সলভ যখন করব, তোমাদেরকে কেমিস্ট্রির প্রশ্ন ব্যাংকটা সলভ করে দেওয়া আছে। তাহলে ভাই আমি কি আপনার ওই ভিডিও দেখবো? খবরদার না। সলভ করে কেন দিছেন? এমনিতেই দিছে, আমার অনেক ফ্রি টাইম ছিল, বেকার ছিলাম, তার জন্য দিছি। কিন্তু তুমি ওই ভিডিওগুলো দেখবা না। কেন দেখবা না ভাইয়া? তাহলে দিছেন কেন? দিছি এমনিতে। কেন দিছি এই প্রশ্ন জিজ্ঞেস করো না, বাট তুমি করবো না আমি বলে দিচ্ছি। কারণ ভাই একটা জায়গায় নিজের প্র্যাকটিস করতে হয়। সো প্রশ্ন ব্যাংকটা প্র্যাকটিসের জন্য খুব ভালো একটা সোর্স। এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থাকে। এবং খবরদার এটা বুঝে মাথায় নিয়ে আসো প্রশ্ন ব্যাংকটা কমন পাওয়ার উদ্দেশ্যে বুঝে সলভ করো, খবরদার না। প্রশ্ন ব্যাংক সলভ করবো হচ্ছে আমরা প্র্যাকটিস করার উদ্দেশ্যে, কমন পাওয়ার উদ্দেশ্যে না। সো এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো হচ্ছে, প্রথমে সলভ করবো ইঞ্জিনিয়ারিং, তারপরে সলভ করবো ভার্সিটি। এবং আমি তোমাকে বললাম ইঞ্জিনিয়ারিং তুমি যখন সলভ করবা, করে ফেলবা, ভার্সিটিটা শুধু ঢাকা ভার্সিটি বাদে বাকি সবগুলো যেগুলো তোমার কাছে একেবারে ডাল ভাত হয়ে গেছে। মানে ইঞ্জিনিয়ারিং সলভ করলে ভার্সিটিটা খুব ইজি লাগে, খুবই ইজি লাগে। মানে দেখবে তোমার কাছে মনে হবে এত সহজ প্রশ্ন আসে ওইখানে। সো ইঞ্জিনিয়ারিং প্রথমে সলভ করব, তারপরে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। তারপরে আমাদের এখানে আমরা তোমাদের একটা চ্যাপ্টার ক্লোজিং এক্সাম নিব, সেই এক্সাম তো তুমি অবশ্যই দিবা। এবং কিউএনএ যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে তুমি তোমার প্রবলেমগুলো জানাবা। এবং আমরাও এখান থেকে একটা প্র্যাকটিস শিট দিব।
প্রশ্ন ব্যাংক সলভ করার পরে তোমার হাতে যদি সময় থাকে তাহলে প্র্যাকটিস শিটটাও সলভ করো। প্র্যাকটিস শিটে প্রশ্ন ব্যাংকের বাইরেও কিছু প্রশ্ন আছে, বাট প্র্যাকটিস শিটটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হইতেছে খাতা, বই, কোয়েশ্চেন ব্যাংক, এক্সাম। তারপরে যদি তোমার হাতে সময় থাকে তাহলে প্র্যাকটিস শিট। বাট প্র্যাকটিস শিট আগে করবা না, কোয়েশ্চেন ব্যাংক আগে করবা। কারণ প্র্যাকটিস শিটে এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো খুব নেসেসারি না। মানে নেসেসারি না বলতে হচ্ছে এটা হচ্ছে ওইটা, কেউ যদি একদম টপার হইতে চায় তাহলে তো আমাকে তার জন্য ভাবতে হবে, সেই জন্য অনেক প্রশ্ন অ্যাড করে দেওয়া আছে এখানে যেটা আসলে টপারদের জন্য। আর প্রশ্ন ব্যাংকটা হইতেছে একেবারে ফরজে আইন, সবাইকে করতেই হবে। প্রশ্ন ব্যাংক না করে অ্যাডমিশন টেস্ট দিতে যাওয়াটা কঠিন, কারণ টাইপ কমন পড়ে অনেক সময়, তোমার প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়বে, তোমার আত্মবিশ্বাস বাড়বে। এই রুটিনটা সবাই একটু ফলো করো। আর খবরদার যে বলতেছি ভাই, এটা কিন্তু অনেক স্টুডেন্টকে ক্ষতি করে, আমি নিজে দেখছি যে গবেষণাধর্মী পড়াশোনা করা যাবে না। মানে আমার একটা স্টুডেন্ট ছিল, নাম সামি। সো ওকে দেখতাম গবেষণাধর্মী পড়াশোনা করতো। সো গবেষণাধর্মী পড়াশোনা করতে গিয়ে প্যানিক করতো যে হইতেছে কি হবে কি হবে না। আর যদি কেউ আর্কাইভ ক্লাস করে থাকো ভাই, তাহলে কি লাইভ ক্লাসে কি করবো? যদি তুমি ধরো ফার্স্টে পরিমাণগত রসায়নে আর্কাইভ করে ফেলছো, মানে 23-এর ক্লাস করে ফেলছো, 23-এর ক্লাস সেদিন হয়েছে, এই যে সেদিন। সো এইবার কন্টেন্ট আপগ্রেড হবে ভাইয়া, হ্যাঁ কিছুটা আপগ্রেড হবে, কিছু নতুন প্রশ্ন অ্যাড হবে, কিন্তু ভাই সেটা কি করাটা মাস্ট? আমি বলবো যে না। তুমি যদি প্রিভিয়াস মানে আর্কাইভ ক্লাস করে ফেলো, তুমি এটার ক্লাস না করে শুধু পিডিএফটা দেখো। কারণ ভাই এই সময়টাতে 5 মাস সময় কয়টা ক্লাস করলা সেটা ইম্পর্টেন্ট না, নিজেকে সময় দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। তোমার দরকার হচ্ছে কনসেপ্টটা বুঝে নেওয়া। সো কনসেপ্টটা তুমি যদি একবার বুঝে যাও তাহলে আবার ক্লাসে থাকার তো মানেই নাই। বেশি ক্লাস করলে হয় কি, ভাইয়ের প্রতি ডিপেন্ডেন্সি তৈরি হয়। বেশি ক্লাস করা যাবে না, একই টপিকের উপরে 2বার ক্লাস করা যাবে না, 3বার ক্লাস করা যাবে না, ক্লাস করতে হবে একবার, বাকিটা নিজেকে সময় দাও। তুমি নিজেকে সময় দাও, প্র্যাকটিস করো, নিজেকে শানিত করো। আর সবাইকে বলবো যে যে ধর্মের আছো, এখানে তো ম্যাক্সিমামই আমরা মুসলিম, তো ভাই একটু নামাজ কালাম ঠিক মতো পড়ো। কারণ হচ্ছে আমি এরকম অনেক দেখছি, মিরাকল হয় ভাই। অনেক সময় আল্লাহর কাছে মন থেকে যদি কোনো কিছু চাও আর যদি সেটার জন্য কাজ করো, আল্লাহ দিয়ে দেয়। সো কাউকে মনে কষ্ট দিও না, কখন কার বদ্ধ কাজে লেগে যাবে তুমি জানো না। কাউকে মনে কষ্ট দিও না, কাউকে আঘাত দিয়ে কথা বলার তো দরকার নাই। ফেসবুকে কাউকে যা পারলাম তাই কমেন্ট করে আসলাম, এটাও করো না। চেষ্টা করো নিজে যতটুকু হাম্বল থাকা যায়, যতটুকু হচ্ছে নম্রভদ্র থাকা যায়, যত মানুষের দোয়া চাওয়া যায়। মানুষের দোয়া আসলে অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে, আসলেই কাজে লাগে। আরেকটা প্রশ্ন অনেকে করতে পারো যে ভাইয়া আমি তো কেমিস্ট্রি আপনার কাছে পড়ছি, তো হচ্ছে তাহলে কি আমার অন্য কোথাও কেমিস্ট্রি পড়া লাগবে? তোমার যদি অন্য কোথাও কেমিস্ট্রি পড়া লাগবেই তাহলে তুমি আমার কাছে কেন পড়ছো? সো কেমিস্ট্রির টেনশনটা তুমি আমার কাছে ছেড়ে দাও। আরেকটা কথা তোমাদেরকে বলি, 3টা সাবজেক্ট তো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ভাই এইটা না তোমাকে গেম চেঞ্জ করে দিবে। ভাই আপনি কেমিস্ট্রি পড়ান দেখে বলতেছেন? না না, আমি কেমিস্ট্রি পড়াই দেখে বলতেছি না। তুমি নিজেও স্বীকার করবা, তুমি ধরো বুয়েটে ম্যাথ আসে 14টা, কেমিস্ট্রি আসে 13টা, তুমি এখানে 10টা ম্যাথ করলা, এখানে 10টা কেমিস্ট্রি আনসার করলা, এইটাতে যে সময় লাগবে এটাতে তার থেকে কম সময় লাগবে। মানে কেমিস্ট্রি আনসার করতে সময় কম লাগে, সো অল্প সময় বেশি নাম্বার পাওয়া যায়, এটা তোমাকে হেল্প করবে। আবার তুমি দেখবা তোমার আশেপাশে যারা একেবারে ক্রিম টপার, ওরা দেখবা এই ফিজিক্স অলিম্পিয়াড করে, ম্যাথ অলিম্পিয়াড করে, ওরা ফিজিক্স ম্যাথে খুব উড়াধুরা সলভ করতে পারে। কিন্তু টপাররা তুমি যদি খেয়াল করে দেখো, ম্যাক্সিমামরা কেমিস্ট্রিতে একটু উইক থাকে, এটা ম্যাক্সিমাম টপারদের ক্ষেত্রেই দেখা যায়। যে হইতেছে টপাররা ফিজিক্সে খুব ভালো হয়, ম্যাথে খুব ভালো হয়, কেতাবুদ্দিনের ওই ম্যাথ মুখস্থ। এই ফিজিক্সের সিঁড়ি যদি সোজা না থেকে এত ডিগ্রি বাঁকানো থাকে, তত ডিগ্রি বাঁকানো থাকে কি হবে, প্রাস যদি এরকম হয় ওরকম হয় কি হবে। বাট কেমিস্ট্রিতে সবাই হতেছে একটুখানি উইক থাকে, আর কেমিস্ট্রিতে খুব একটা প্যাচায় না, বুঝছো? তুমি যদি ভালো মতো পড়ো, একেবারে হচ্ছে এক্সপিরিয়েন্সড কারো কাছে পড়াশোনা করো, ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন আসে। এই জন্য কেমিস্ট্রিতে যদি কেউ ভালো থাকো তাহলে দেখবা যে এটা তোমাকে, ইন্ডিয়াতে এটাকে হচ্ছে র্যাঙ্ক বুস্টার বলে, আমি বাংলাদেশে এটাকে গেম চেঞ্জার বলি। এবং এটা তো ডিউতেও আসবে, মেডিকেলও আসবে। আর ইঞ্জিনিয়ারিং এর সাথে মেডিকেল একসাথে টার্গেট করো না, ইঞ্জিনিয়ারিং এর সাথে ব্যাকআপ হিসেবে ভার্সিটি রাখো, সিকের ওয়েট রাখো, মানে বুয়েটের ব্যাকআপ হিসেবে, কিন্তু মেডিকেল ব্যাকআপ হিসেবে রেখো না, কারণ তখন দুই নৌকায় পা দেওয়া হয়ে যায় এবং দুইটা বিপরীতগামী নৌকা, ওটা কখনোই হচ্ছে করো না। তাহলে পুরো, আমি যদি হতেছে লং স্টোরি শর্ট বলি তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের আত্মবিশ্বাস দরকার এই সময়টাতে, নিজের উপর বিশ্বাস দরকার, আমার প্র্যাকটিস করা দরকার প্রচুর পরিমাণে, আমার লেগে থাকা দরকার। যে পরীক্ষাগুলো হবে, যেমন এমনও হইতে পারে আমার এখানে পরীক্ষায় তুমি 100-র মধ্যে পাইছো 30, এটাতে আসলে হতাশ হওয়ার কিছু নাই। এটা তুমি পরবর্তী পরীক্ষাটা যদি 30-এর জায়গায় 35 পাও, তাইলেই মনে করবা তুমি ঠিক পথে আছো। আর এই জার্নিটা তোরা সহজ না, হতাশা আসবে। এই জার্নির মধ্যে অনেক মানুষের কথা শুনতে হবে, অনেক সময় মনে হবে যে হাল ছেড়ে দিই, অনেক সময় মনে হবে আমাকে দিয়ে কিছু সম্ভব না।
এই জিনিসগুলোকে ওভারকাম করে পড়ার টেবিলে পরবর্তীতে বসতে যাওয়া, দ্যাট উইল মেক দ্য ডিফারেন্স। সো এইটা হচ্ছে আমাদেরকে ডিফারেন্স তৈরি করে। ওকে, আর তোমাদের এখানে কেমিস্ট্রিতে আমি আনুমানিক ক্লাস নেব হচ্ছে 42 থেকে 45টা ক্লাস এখানে হবে, এবং আশা করি খুব সুন্দর মতো শেষ হবে। প্রতি বছরই খুব আলহামদুলিল্লাহ স্মুথলি শেষ হয়, এবং আমি এখান থেকে দেখবা যে অনেক টপার বের হবে। আর সবাইকে বলতেছি যে আমি কেমিস্ট্রিতে তোমাকে চান্স পাওয়াতে পারবো না, কারণ কেমিস্ট্রি একটা সাবজেক্ট, ফিজিক্স ম্যাথও তোমাকে পড়তে হবে। সো দিন শেষে তোমার অনেক দায়িত্ব আছে। তোমাকে শাওন ভাইকে গোলাই খায়ও লাভ নাই তুমি যদি নিজের কাজটা না করো। সো নিজে ভাই পড়ার টেবিলে বেশি সময় দিতে হবে, বেশি বেশি ক্লাস করবো না। আর গাইডলাইন তো আজকেই শেষ না, যারা হচ্ছে কোর্সে আছো তাদের সঙ্গে তো ভাই সারা বছর ধরে গাইডলাইন নিয়ে কথা হবে, ক্লাসের পরে, ক্লাসের মধ্যে, ক্লাসের শুরুতে, মাঝে মধ্যে গাইডলাইন সেশনও আসবে দেখবে এখানে। সো গাইডলাইনের আসলে কোনো অভাব হবে না ইনশাল্লাহ। এটুকু যারা আমার কাছে পড়ে ওরা টের পায় যে ভাই যখন যে পরামর্শ দরকার সেই পরামর্শগুলো দিব। সো আমরা শুরু করবো গুণগত রসায়ন দিয়ে, ঠিক আছে? আরেকটা জিনিস সেটা হচ্ছে, দেখো আমি তো এখানে শুধু কেমিস্ট্রি পড়াবো আমার কোর্সে। সো আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি যদি আমার সঙ্গে থাকো কেমিস্ট্রি নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। কেমিস্ট্রি নিয়ে তোমাকে আসলে মানে কি আসবে না আসবে, কই থেকে পড়বো, কোন দিন কতটুকু পড়বো, এটাও নিয়ে টেনশন করতে হবে না। তোমার কাজ হচ্ছে আমার সঙ্গে সঙ্গে সামনে আগানো। তবে হ্যাঁ, মানে আমি তো তোমাকে একটা সাবজেক্ট পড়াচ্ছি কেমিস্ট্রিতে, বুয়েটে তুমি এই 13টার মধ্যে 13 পাইলেও তো লাভ নাই, বাকিগুলো তো তোমাকে পারতে হবে। সো তোমার চান্স পাওয়ার ক্রেডিট কখনোই আমি নিব না, বাট আমি চাই তোমার চান্স পাওয়ার হ্যাপিনেসটা তুমি আমার সঙ্গে একটু শেয়ার করো। আরেকটা কথা হচ্ছে যে কি পড়লাম, কি করলাম, কি হয়েছে, কি হবে সেটা বাদ দেই। এখন থেকে পড়া শুরু করি, সামনে আগাই যাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে আর কি। আর তোমরা যারা এই কোর্সটাতে জয়েন করতে চাও তাদের জন্য একটু বলে দিই কিভাবে জয়েন করবা। তোমাদের কোর্স ফি হচ্ছে 3000 টাকা, ইঞ্জিনিয়ারিং কোর্স ফি 3000 টাকা। 3000 টাকায় তুমি কি পাচ্ছ? তুমি 3000 টাকায় পাচ্ছ হচ্ছে লাইভ ক্লাস, আর্কাইভ ক্লাস, ডেইলি এক্সাম, চ্যাপ্টার ক্লোজিং এক্সাম, তারপরে হচ্ছে প্র্যাকটিস শিট, তারপরে আনমিউট করে প্রশ্ন করার সুযোগ, গাইডলাইন তো থাকছেই, সবই পাচ্ছ। আর এই হচ্ছে ভর্তি হওয়ার নিয়ম, দেখো এখানে অনেকগুলো নাম্বার আছে, বিকাশ, রকেট। সো ভার্সিটি টা ছিল হচ্ছে 2000, আর ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে 3000। ওকে, সো যদি কেউ ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চাও তাহলে এটা সেন্ড মানি করবা, যদি কেউ ভার্সিটিতে ভর্তি হতে চাও ওইটা সেন্ড মানি করবা, সেন্ড মানি করবা আর কি, এর যে কোনো একটা নাম্বারে। পরে এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আলকেমি পেজ, এই দুটাতে, এখানে আসলে দিয়ে লাভ নেই, আমি আমার ফেসবুকে খুবই কম থাকি না বলা যায়। সো এই হোয়াটসঅ্যাপ নাম্বার আর আলকেমি পেজে নক দিয়ে তোমার ওই স্ক্রিনশটটা অথবা যে নাম্বার থেকে টাকাটা আসছে সেই নাম্বার, তোমার নাম, কলেজের নাম পাঠিয়ে দিলেই তোমাকে এখান থেকে বাকি ভর্তি ফর্ম দিয়ে দেওয়া হবে। সো আশা করি তোমাদের সঙ্গে খুব ভালো একটা সেশন যাবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।